আচ্ছা, গত ক্লাসে আমাদের 1.2 পর্যন্ত পড়ানো হয়েছিল। তো যথারীতি আমরা 1.3 থেকে এখন শুরু করব। তো আমি গত ক্লাসে বলেছিলাম, এখনো বলছি, যারা যারা এখানে পড়তে চাচ্ছেন বা যদি ফ্রি ক্লাসেও জয়েন হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা আপনাদের ম্যানুয়ালটাকে নিয়ে বসছেন, দেন হচ্ছে একটা হাইলাইটার নিন। ওই হাইলাইটার অনুসারে যা যা আমি বলবো তা তা আপনার বইতে দাগিয়ে রাখুন। সম্ভব হলে কথাগুলোকে লিখে রাখুন, কারণ সকল ইনফরমেশন যা কিনা আমি শেয়ার করি বইতে নেই বা দেয়া নেই। ঠিক আছে? হ্যালো। জি ভাইয়া। ঠিক আছে, এবার তাহলে আমরা শুরু করছি। আমাদের দ্য অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যে আমরা বলি, যেটার মাধ্যমে ব্যবহারকারীরা যে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উদ্দেশ্যটা কি? তো অ্যাকর্ডিং টু আইএফআরএস ফাউন্ডেশনের মতে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কভার ইন মোর ডিটেলস লেটার, মানে পরবর্তীতে আমরা জানবো এই চ্যাপ্টারের পেছনে। তো এখানে বলা হচ্ছে যে দ্য অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য রিপোর্টিং এন্টিটি। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে রিপোর্টিং এন্টিটি সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করা। রিপোর্টিং এন্টিটি সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করা কেন? দ্যাট ইজ, এবং সেটা কি কারণে লাগে? দ্যাট ইজ ইউজফুল টু এক্সিস্টিং অ্যান্ড পোটেনশিয়াল ইনভেস্টর, লেন্ডার অ্যান্ড আদার ক্রেডিটর্স। যেটা কিনা যারা আমার বর্তমান শেয়ার হোল্ডার আছে তাদের জন্য, যারা আমার পরবর্তীতে আমার কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছে তাদের জন্য, যাদের থেকে আমরা ধার নেই তাদের জন্য, অথবা কোনো না কোনোভাবে যারা আমাদের কাছ থেকে টাকা পাবে তাদের জন্য, সকলের জন্যই দরকারি। কিসের জন্য? ইন মেকিং ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, রিলেটিং টু প্রোভাইডিং রিসোর্সেস টু দ্য এন্টিটি, যাতে করে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারা এন্টিটিতে রিসোর্স প্রোভাইড করতে পারে। লাইক রিসোর্সের ভিত্তিতেই তো এন্টিটি সামনের দিকে এগোবে, তাই না? আমি আমার প্রতিষ্ঠানকে যদি বলি যে আমি এখানে কোনো রিসোর্স দেব না, তাহলে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান কখনো সামনের দিকে এগোবে না। এখন আমরা অনেক সময় একটা কথা বলি যে ব্যবসা করতে কি পুঁজি লাগে? উত্তরে কি হয়? হ্যাঁ ভাইয়া, লাগে তো। আচ্ছা, ধরেন বললেন যে লাগে। এখন ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি, হ্যাঁ, এটা এক ধরনের শিক্ষামূলক ব্যবসা হলো না নাকি? জি ধরেন ভাইয়া। যদি সেটা হয়, তাহলে এই ব্যবসায় কি কোনো পুঁজি লাগছে? বা এখানে অ্যাসেট কি বলেন তো? লাগে না। না, এই যে লাগছে। তো যেটা কিন্তু আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ধীরে ধীরে আনতেছি। আগের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা মানধাত্তার আমলের বিষয়গুলো ছিল, সেখানে এটাকে পুঁজি হিসেবে ধরতো না, বাট বর্তমানে ধরে। তাহলে সেই জিনিসটা কি বলেন তো? কারণ আমি বলে দিলাম যে লাগে, তাহলে যে জিনিসটা লাগে ওইটা কি? তাহলে ওইটা কি হইতে পারে? ওইটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কি বলে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পদ। হ্যাঁ, ধরেন কোনো কিছু লাগে না যদি আমি বলি, তাহলে আমি যদি এসে জাস্ট স্ক্রিনটা ওপেন করে বসে থাকি, তাহলে কি এখান থেকে কোনো কিছু জেনারেট হবে? না। হবে না। আমার তো আপনাদেরকে স্পিচ ডেলিভারি দিতে হচ্ছে, তাই না? তো এই জিনিসটা আমার ভেতর থেকে আসতেছে না। তো দ্যাট জি। মিনস ইট ইজ কনসিডার্ড অ্যাজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো তার মানে যেটা নিয়ে আপনি স্টার্ট করবেন সেটাই আপনার প্রপার্টি হবে, সেটাই আপনার ক্যাপিটাল হবে। আর ওই ক্যাপিটালটা এখানে হচ্ছে মূলত অ্যাসেটটা হচ্ছে এখানে যে অ্যাসেটটা আমাদের আছে বা যেটা নিয়ে আমরা শুরু করছিলাম সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এবার আসেন, existing and potential investor, lender and other creditors are known as primary user of the financial statement. তার মানে এই যে যাদের কথা বলা হয়েছে এদেরকে বলা হচ্ছে প্রাইমারি ইউজার। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজারকে, ইমন ভাই আপনার একটু মিউট রাখেন, হ্যাঁ। প্রাইমারি ইউজারকে, মানে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে প্রাইমারি ইউজার, একটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইউজার। এখন হোয়েন মেকিং ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণের সময়, প্রাইমারি ইউজার্স নিড টু অ্যাসেস, প্রাইমারি ইউজাররা কি করে? তাদের দরকার হয়, অ্যাসেস করা দরকার হয় কি বিষয়ক? দ্য ইকোনমিক রিসোর্সেস অফ অ্যান এন্টিটি, যাতে করে তারা এন্টিটির ইকোনমিক রিসোর্সটাকে অ্যাসেস করতে পারে, লাইক বুঝতে পারে যে কি পরিমাণ আছে, ক্লেইম এগেইনস্ট দ্য এন্টিটি, এবং এই
মানে এন্টিটির মধ্যে কারা কারা টাকা পাবে, যেমন লাইবিলিটিস যেগুলো, তারা এখান থেকে টাকা পাবে না, তারা এখানে ক্লেম করবে না, করবে। তো এখানে এগেইনস্ট দ্য এন্টিটি মানে হচ্ছে এন্টিটির অপোজিটে, লাইক এন্টিটি তাদেরকে টাকা দিবে। অ্যান্ড চেঞ্জেস টু দোজ রিসোর্সেস এন্ড ক্লেইমস, এবং ওইগুলোর মধ্যে কি কি জায়গায় চেঞ্জ আছে এগুলো আমাদেরকে আমরা জানতে পারি ইকোনমিক রিসোর্স সম্পর্কে বা ইত্যাদি 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 এগুলো সম্পর্কে। আচ্ছা, how efficiently and effectively the entities management have discharged their responsibilities relating to the management of the entities resources, এবং এটাও জানতে হবে যে কিভাবে করে যারা ম্যানেজমেন্ট আছে তারা তাদের রেসপন্সিবিলিটিটাকে পালন করতেছে। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এজেন্ট হিসেবে কাজ করে, কারণ কি সে প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। আর এজেন্ট কাকে বলে? যখন কোনো ব্যক্তি নিযুক্ত থাকে যে কিনা অন্যের হয়ে কাজ করে তাকে বলা হয় এজেন্ট। যে ব্যক্তি তাকে নিয়োগ দিছে তাকে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল। গুড। এবার চলে আসেন, the timing and certainty of cash flow determines whether the business can pay। এখন আপনার প্রতিষ্ঠান টাইমিং মানে ক্যাশ ফ্লো এর টাইমিংটা এবং সার্টেনটিটা। টাইমিং মানে কি? আমি বলতেছি যে আরো 1 মাস পরে আমাদের এত টাকা রেভিনিউ জেনারেট হবে, এটা হচ্ছে টাইমিং। আর সার্টেনটি মানে কি? আসলেই হবে কিনা, এটা নিশ্চয়তা। এখন ধরেন আপনি কোনো একটা জায়গায় বসে আছেন আর আপনি বলতেছেন যে আমাদের এখানে, মানে আপনি অলওয়েজ ধরেন আপনি কোথাও বসে আছেন, কোনো কাজ করেন না, আর আপনি বলতেছেন আমার কাছে ধরেন 10 লাখ টাকা আসবে 1 মাসের মধ্যে, ধরেন এটা আপনি বলতেছেন। তো এটা কি সার্টেইন? কোনো কিছু না করলে কিভাবে টাকা আসবে, তাই না? তো দ্যাট মিনস এখানে আপনাকে টাইমিংটা এবং সার্টেনটিটা অফ ক্যাশ ফ্লো এই দুইটা জিনিসের মাধ্যমে ডিটারমাইন করা যায়। কি করা যায়? ওয়েদার ইট ক্যান পে এমপ্লয়িজ এন্ড সাপ্লায়ার্স। এখন যদি আপনার ক্যাশ ফ্লো এর টাইমিং মোটামুটি আপনি বুঝতে পারেন যে এই সময়ের মধ্যে আসবে, এবং যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি বিষয়টা আসবে, নিশ্চয়তা আছে, তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারেন ওই ব্যবসায় প্রতিষ্ঠানটা তার এমপ্লয়ি এবং সাপ্লায়ারদেরকে টাকা দিতে পারবে কিনা। মিট ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট বলতে এখানে লোনের ইন্টারেস্ট পেমেন্টের কথা বলা হয়েছে, মানে কারো থেকে টাকা আনলে তাদেরকে মাসে মাসে ইন্টারেস্ট দেওয়া লাগে না, তো ওই ইন্টারেস্টের কথা বলা হয়েছে, এটা পে করতে সক্ষম হবে কিনা। রিপে লোন, দেন হচ্ছে তারা লোনের টাকা মানে প্রিন্সিপাল, 2 নাম্বারটাতে ছিল ইন্টারেস্ট আর 3 নাম্বারটাতে বলছে প্রিন্সিপাল অ্যামাউন্টের কথা, এটা পে করতে সক্ষম হবে কিনা। এবং অবশেষে সবকিছু পে করে পে সামথিং টু ইটস ওনার, যেটা কিনা কোম্পানিতে ডিভিডেন্ড নামে পরিচিত। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যারা কোম্পানির ওনার আছে তাদেরকে প্রফিটের অংশ হিসেবে ডিভিডেন্ড দিতে পারবে কিনা। ওকে, আমরা যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা জিজ্ঞেস করব, অকপটে নির্দ্বিধায় জিজ্ঞেস করবো যে ভাইয়া এটা কি বলছেন, আমি বুঝি নাই। এবার আসুন, লার্জ বিজনেসেস আর অফ ইন্টারেস্ট টু এ ওয়াইড রেঞ্জ অফ স্টেক হোল্ডার্স অ্যান্ড সো উইল কনসিডার দ্য কেস অফ এ লার্জ পাবলিক কোম্পানি হুজ শেয়ার ক্যান বি পারচেসড অ্যান্ড সোল্ড আউট অন এ স্টক এক্সচেঞ্জ। এখানে বলা হয়েছে যে যেগুলো বড় বড় ব্যবসা আছে ওই সকল প্রতিষ্ঠানগুলোরই শেয়ার বাজারে তাদের শেয়ার বিক্রি হয়। এখন আমরা যদি বলি যে পাবলিক লিমিটেড কোম্পানি মানে কি এটার শেয়ার বাজারে শেয়ার বিক্রি হয়? বলেন তো। না ভাইয়া, হুম। লিস্টেড কোম্পানি হতে হবে, শেয়ার বিক্রি হতে হবে। তার মানে আমি শুধু পাবলিক লিমিটেড তাইলেই আমার কোম্পানির শেয়ার বাজারে থাকবে, বিষয়টা এমন না। বিষয়টা যদি লিস্টেড কোম্পানি হয়ে থাকে তাহলেই শুধুমাত্র আমার কোম্পানির শেয়ার বাজারে বিক্রি হবে, আদারওয়াইজ হবে না। কিসে লিস্টেড? কোথায় লিস্টেড? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওকে, গুড। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে লিস্টেড হতে হবে। হ্যাঁ, সাব্বির ভাই আপনার কি অবস্থা? আচ্ছা, আমরা পরে কথা বলি। জি। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে যে ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এন্ড দেয়ার ইনফরমেশন নিড। এখন আমরা যে বলছিলাম যে আমাদের ইউজারকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কোন 2 ভাগে? প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি। এখন ইউজার দেওয়া কারা কারা, কাদেরকে আমরা ইউজার বলি, তাদের কথা এখন আমরা জানবো। আসেন, ম্যানেজার বা ডিরেক্টর। তো ম্যানেজার বা ডিরেক্টরকে নিয়োগ দেয় কে? কোম্পানিজ ওনার, মানে কি শেয়ার হোল্ডাররা, বা হচ্ছে কোম্পানিতে যারা এই পর্যায়ে থাকে ওই সংখ্যক ব্যক্তিবর্গরা তারা নিয়োগ দেয়। তো দে নিড ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানিজ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন।
তাদের ইনফরমেশন লাগে, কাদের? ম্যানেজার এবং ডিরেক্টরদের লাগে। প্রেজেন্টও লাগে, ফিউচারও লাগে, ফিউচার ইনফরমেশনও লাগে। This enables them to manage the businesses efficiently, যেটাকে বলা হচ্ছে এক্সারসাইজিং দ্য স্টুয়ার্ডশিপ ফাংশন। তো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম স্টুয়ার্ডশিপ মানে কি? ন্যস্ত দায়িত্ব। ন্যস্ত দায়িত্ব। ন্যস্ত লাইক দায়িত্ব। আমাকে যে কাজের জন্য রাখা হয়েছে আমি সেটা ঠিকমতো পালন করতে পারতেছি কিনা, এটা হচ্ছে স্টুয়ার্ডশিপ। আর অ্যাসেস করা মানে হচ্ছে আমি পালন করতে পারতেছি কি পারতেছি না, এটা মূল্যায়ন করাকে অ্যাসেস বলে। তো অ্যাসেস করে কারা? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম অ্যাসেস কারা করে? ম্যানেজার। না না, অ্যাসেস করে হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি, মানে শেয়ার হোল্ডাররা। ঠিক আছে, অ্যাসেস করে কারা? ওনার অফ দ্য কোম্পানি মানে শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডাররা অ্যাসেস করে। আর যদি বলে এক্সারসাইজ কারা করে, এক্সারসাইজ তখন হচ্ছে ম্যানেজার বা ডিরেক্টর। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা খুবই বোঝার বিষয় আছে যে এক্সারসাইজ স্টুয়ার্ডশিপ ফাংশন এক্সারসাইজ করে ম্যানেজার বা ডিরেক্টর, আর স্টুয়ার্ডশিপ ফাংশনকে অ্যাসেস করে মানে ম্যানেজার তো কাজ করব, তো কাজ করা মানে এক্সারসাইজ করা, আর তার কাজ ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না এটা দেখা মানে হচ্ছে অ্যাসেস করা। অ্যাসেস করে ওনার অফ দ্য কোম্পানি বা শেয়ার হোল্ডার। ঠিক আছে, জি আমরা কি দেখাচ্ছি? জি। এবার আসেন লেন্ডার। লেন্ডার ইনক্লুডস ব্যাংকস। লেন্ডার বলতে ব্যাংকেও বোঝাচ্ছে, লেন্ডারের মধ্যে ব্যাংকও পড়ে। হুইচ অ্যালাউ দ্য কোম্পানি টু অপারেট অ্যান ওভারড্রাফট। যে সকল ব্যাংকগুলো আমাদেরকে ওভারড্রাফট ফ্যাসিলিটি দিচ্ছে তাদেরকে আমরা লেন্ডার বলে সংজ্ঞায়িত বা আখ্যায়িত করতে পারি। এছাড়াও যারাই আমাদেরকে ধার দিচ্ছে তারাও লেন্ডারের মধ্যে অন্তর্গত। তার মানে যদি আমরা করিম, রহিম, কুদ্দুস, মুফিস তাদের থেকেও টাকা পয়সা নেই তখন সেক্ষেত্রে তারাও লেন্ডার হিসেবে থাকবে, যদি কিনা তারা ইন্টারেস্টের বিনিময়ে এটা দেয়। আর তারা যদি বলে যে তারা ইনভেস্ট করছে, দেন দে উইল বি কনসিডার্ড অ্যাজ কি? যদি তারা ইনভেস্ট করে থাকে তাহলে আপনি তাদেরকে কি বলবেন? ধরেন তারা আপনাকে বললো যে ধরো তুমি এই 10 লাখ টাকা রাখো, তারপরে প্রফিট হইলে প্রতি মাসে মাসে আমিও পাবো প্রফিট হইলে। ঠিক আছে, তখন তারা হবে ইনভেস্টর। তারা কি হবে? ইনভেস্টর। ঠিক আছে, তাদেরকে আমি লেন্ডার বলবো না। লেন্ডার হচ্ছে সে ধার দিচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারেস্টের বিনিময়ে, সে আমাকে ধার দিয়েছে। আর ইনভেস্টর হচ্ছে যে সে এখানে ইনভেস্ট করছে, লাভ হইলে তারও লাভ, লস হইলে তারও লস, শেষ। এবার আসেন আদার ক্রেডিটর। আদার ক্রেডিটরের মধ্যে কারা আছে? সাচ অ্যাজ সাপ্লায়ার হু প্রোভাইডস গুডস এন্ড সার্ভিস অন ক্রেডিট। তার মানে যে সকল সাপ্লায়াররা আমাদেরকে বাকিতে পণ্য ক্রয় করার সুযোগ দিচ্ছে, মানে আমরা তাদের থেকে বাকিতে কিনতে পারতেছি, তারা হচ্ছে আদার ক্রেডিটরস। পাশাপাশি কাস্টমার হু পারচেজ গুডস অর সার্ভিস। তো তার মানে এখানে আদার ক্রেডিটরের মধ্যে যে সকল কাস্টমাররা পারচেজ করতেছে, যারা পারচেজ করতেছে তারাও কি? আদার ক্রেডিটর। ওকে, সাপ্লায়ার ওয়ান্ট টু নো। আচ্ছা বলেন তো কাস্টমার কেমনে আদার ক্রেডিটর হইলো? কারণ তারা হচ্ছে ট্রেড করতেছে আমাদের সাথে। ক্রেডিটর মানে কি? বাকিতে পণ্য। না না, ক্রেডিটর কি আমার থেকে টাকা পায় না আমাকে টাকা দিবে? টাকা দিবে। টাকা পায়, তাই না? পায়। ক্রেডিটর হচ্ছে কি আমার থেকে টাকা পায়। এখন সাপ্লায়ার হু প্রোভাইডস গুডস এন্ড সার্ভিস অন ক্রেডিট। তো সাপ্লায়াররা হচ্ছে, আমি বলছি সাপ্লায়াররা আমারে ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে না মানে বাকিতে দিচ্ছে, সে আমার থেকে টাকা পাবে, সে ক্রেডিটর হইলো, বুঝলাম। কাস্টমার কিভাবে ক্রেডিটর হইলো বলেন তো? কাস্টমার যদি অ্যাডভান্স দিয়ে যায় টাকা সেক্ষেত্রে কিংবা যদি এমন হতে পারে যে ধরেন ক্রেডিট নোট বলে একটা কথা আছে, ক্রেডিট নোট সেটা কি? ধরেন আমার কোন একটা পণ্য আমি কাস্টমারকে দিছি, ওই পণ্যটা খারাপ করছে, তখন একটা ক্রেডিট নোট ইস্যু করা হবে। কাস্টমার আমাকে ডেবিট নোট দিবে যে ভাইয়া আমার পণ্যগুলা খারাপ করছে, তারপরে আমি তাকে ওই তার যে খারাপ হয়েছে এটাকে স্বীকার করে একটা নোট দিব, যেটাকে ক্রেডিট নোট বলে। এখন কাস্টমার যদি আগে আমাকে বেশি টাকা দিয়ে যায় তাহলে আমি কি তাকে টাকা ফেরত দিতে হবে না?
হুম হবে, তো দে উইল বি কনসিডার্ড অ্যাজ ক্রেডিটর দেন, মানে ওই স্টেজে তারা ক্রেডিটর হবে, আদারওয়াইজ তারা তো ক্রেডিটর না, তাই না? আদারওয়াইজ কাস্টমার তো আমার ডেটর, হুম তাই না? হুম ওকে, এবার হচ্ছে সাপ্লায়ার ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাবিলিটি টু পে ইটস ডেট। তো সাপ্লায়াররা সবসময় জানতে চায় যে আপনার দায় পরিশোধ করার সক্ষমতা আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি ধরেন কোন একটা জায়গায় আপনি সাপ্লায়ার, হ্যাঁ, মানে আপনি কারো কাছে বাকিতে বিক্রি করেন। এখন আপনি কি অবশ্যই খোঁজ দিবেন না সে আপনার বাকির টাকাটা ফেরত দিতে সক্ষম কিনা, নাকি যে যে কোনো ব্যক্তির কাছে আপনি বিক্রি করে দিবেন? অবশ্যই করবেন না, আপনি তার কাছেই পণ্য বিক্রি করবেন যে আপনার টাকা পরিশোধ করতে পারবে বলে আপনার মনে হয়, আদারওয়াইজ তাকে আপনি বিক্রি করবেন না। এই কারণে বলা হয়েছে সাপ্লায়ার ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাবিলিটি টু পে ইটস ডেট, তার মানে সাপ্লায়ার কোম্পানির দায় পরিশোধের সক্ষমতা সম্পর্কে জানতে চায়। ট্রেড ক্রেডিটর আর লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন অ্যান এন্টিটি ওভার এ শর্টার পিরিয়ড দেন লেন্ডার। তার মানে যারা ট্রেড ক্রেডিটর আছে, তারা মূলত জানতে চায়, ট্রেড ক্রেডিটর কারা? যারা বাকিতে পণ্য দেয়। যারা বাকিতে পণ্য দেয়, তার মানে আমার সাপ্লায়াররাই তো, তাই না? জি ভাইয়া। ওকে, তো তাহলে আমার সাপ্লায়াররা ইন্টারেস্টেড থাকে শর্ট টার্ম পিরিয়ডে টাকা দিতে পারবো কিনা, এটার প্রতি বেশি ইন্টারেস্টেড থাকে। লেন্ডাররা থাকে যে লং টার্ম পিরিয়ডে সে টাকা দিতে পারবে কিনা। ধরেন একটা ব্যাংক সে যদি আমাকে 5 বছরের জন্য লোন দেয়, সে কি এটার খোঁজ নিবে যে আমি 5 মাস পরে টাকা পরিশোধ করতে পারবো কিনা, নাকি সে এটা খোঁজ নিবে যে আমি 5 বছর পরে পারবো কিনা? 5 মাস পরে যদি আমি টাকা পরিশোধ করতে পারতাম তাহলে তো তার কাছ থেকে আমার লোন নেওয়ার দরকার ছিল না, ছিল? না। ছিল না, তার মানে আমার টাকার ঘাটতি আছে বিধায় আমি তার থেকে টাকা নিছি, তাই না? তো দ্যাট মিনস হচ্ছে লেন্ডাররা মানে যারা ধার দেয় তারা দেখে লঙ্গার পিরিয়ডে টাকা দিতে পারবো কিনা, আর যারা সাপ্লায়াররা তারা দেখে শর্ট টার্ম পিরিয়ডে। কারণ সাপ্লায়ার যখন আপনার কাছে বিক্রি করে সে কি বলে যে ভাই আপনি এখন নেন, 1 বছর পরে 2 বছর পরে টাকা দিয়েন, এটা বলে? না। সে হয়তো কয়েক মাসের জন্য আপনাকে একটা সুযোগ দেয়, তাই না? তো দ্যাট মিনস সাপ্লায়াররা ইন্টারেস্টেড থাকে শর্টার পিরিয়ডে আর লেন্ডাররা ইন্টারেস্টেড থাকে লঙ্গার পিরিয়ডে। তবে কিছু কিছু সাপ্লায়ার আছে তারা কিনা লঙ্গার পিরিয়ডেও ইন্টারেস্টেড থাকে। সেটা কিভাবে? আনলেস দে আর ডিপেন্ডেন্ট আপন দ্য কন্টিনিউয়েশন অফ দ্য এন্টিটি অ্যাজ এ মেজর কাস্টমার। তখন এখানে কি বলা হয়েছে, ধরেন কোন একজন সাপ্লায়ার সে মূলত প্রধানত বা প্রাথমিকভাবে শর্টার পিরিয়ডে সে দেখে যে টাকা দিতে পারবে কিনা, 3 মাস পরে দিতে পারবে কিনা। 3 বছর পর সে যদি মারাও যায় তার দেখার বিষয় না, তার 3 মাস পরের টাকা পাইলেই হয়েছে। বা ওই ব্যবসা যদি লিকুইডেশনেও চলে যায় তার দেখার বিষয় না, 3 মাস পরে সে টাকা পাইলেই হয়েছে, এটা নর্মালি দেখে। বাট যদি কোনো সাপ্লায়ার, ধরেন আমি ধরলাম যে আমি একটা ধরেন ময়দার বিক্রেতা, আমি ময়দা বেচি, অনেক বড় ফ্যাক্টরি আছে আমার। আমার থেকে বসুন্ধরা কোম্পানি, ধরেন আমার ময়দা যদি হয় 1 কোটি টাকা, তার মধ্যে 80 লাখ টাকার ময়দা কিনে বসুন্ধরা। কে কিনে? ধরেন বসুন্ধরা কিনে। এখন বসুন্ধরা যদি কোনো কারণে আগামীতে সাস্টেন করতে না পারে, আমি কি 80 লাখ টাকার ময়দা কার কাছে বিক্রি করব, তাই না? তো তার মানে সাপ্লায়াররা লঙ্গার পিরিয়ডেও দেখে যখন সেটা তার প্রাইম কাস্টমার হয় তখন, অর্থাৎ তার কাছেই সে সবচাইতে বেশি পরিমাণে বিক্রি করে। সে যদি মারা যায় তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই কোম্পানি বন্ধ হলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন সাপ্লায়াররা লঙ্গার পিরিয়ডে দেখে। ক্লিয়ার? আদারওয়াইজ সবসময় শর্ট টার্ম পিরিয়ডে সাপ্লায়াররা নোটিস করে। আমি কি বুঝাইতে পারছি কথাগুলা? হ্যালো, জি ভাই। কথা না বললে কিন্তু হবে না। Suppliers are also interested in the company's corporate values, its trade fair policies, and how it treats its employees and environment practices. এখন সাপ্লায়াররা মাঝে মাঝে কোম্পানির ইথিক্স বা ভ্যালুতেও দেখে। কিভাবে? ধরেন কথার কথা, আমি হচ্ছে ব্লেড বিক্রি করি। কি বিক্রি করি? ব্লেড, সার্জিক্যাল ব্লেড বিক্রি করি আমি, কেমন? এখন আমার থেকে একজন ডাক্তারে সব সময় ডেইলি 50টা 100টা করে ব্লেড নিয়ে যায়, ঠিক আছে, সব সময় নিয়ে যায়। এখন আমার কি এটা দেখার বিষয় না যে সে এত ব্লেড দিয়ে কি করে? যদি এমন হয় যে ধরেন সে কি করতেছে, সকল মানুষকে সুন্দর করে আনতেছে চেম্বারে, এনে কিডনি লিভার হার্ট সবকিছু খুলে রেখে দিতেছে, তাহলে এটা আমার জন্য প্রবলেম না? কারণ কোন একটা সময় সে যদি বিপদে পড়ে আমিও তো বিপদে পড়বো, তাই না? ঠিক কিনা? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ। তো তার মানে হচ্ছে যে আমি তাহলে কি বলা হচ্ছে এখানে, যে সাপ্লায়ার আর অলসো ইন্টারেস্টেড ইন দ্য কোম্পানিজ কর্পোরেট ভ্যালু সাচ অ্যাজ ফেয়ার ট্রেড পলিসি,
তারপরে হাউ ইজ ইট, এই কারণে তারা মূলত এই ভ্যালু করতেছে কিনা বা তারা এই ভ্যালু বা ইথিক্স ফলো করে কিনা এই জিনিসটাকেও দেখে। ওকে, এবার হচ্ছে ট্রেড কন্ট্রাক্ট। ট্রেড কন্ট্রাক্ট কাকে বলে? হুইচ ইনক্লুড সাপ্লায়ার অ্যাজ অ্যাবাভ and customer need to know that the company is a secure source of supply so that repeat purchase and after sale care will be available। তার মানে এই ক্ষেত্রে সবসময় দেখা যাচ্ছে ট্রেড কন্ট্রাক্টের মধ্যে হচ্ছে যাদের সাথে আপনি ট্রেডিং করেন। ট্রেডিং মানে, ট্রেডিং বলতে কি বোঝায়? ট্রেডিং মানে কি? ট্রেডিং কে এক কথায় যদি আমি বলি ট্রেডিং মানে কি, কি বলবেন আপনি? ট্রেডিং মানে কি? লেনদেন, কেনা বেচা করি যে। কেনা বেচা, কেনা বেচা। ট্রেডিং মানে কেনা বেচা, হুম। কেনা আর হচ্ছে বেচা, এটা মানে ট্রেডিং। তাহলে যেহেতু কেনা বেচা মানে ট্রেডিং, তার মানে ট্রেড কন্ট্রাক্ট কাদের সাথে হয়? সাপ্লাইয়ের সাথে হয়, কাস্টমারের সাথেও হয়। এখন তারা দেখে যে এই জিনিসটা সিকিউর সোর্স অফ সাপ্লাই আছে কিনা। ধরেন যারা কাস্টমার তারা দেখে যে আমাদের, আমি যার থেকে কিনতেছি তার কাছে ওই পরিমাণ সাপ্লাই আছে কিনা। ধরেন আইফোন, আপনি অ্যাপলের ফোন ইউজ করেন, ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স চালান, আপনি 2 দিন পরে প্রবলেম হয়েছে। আপনি যদি এমন কোনো ভিত্তি না থাকে যেখানে প্রবলেম হলে গিয়ে ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট কিছু একটা পাচ্ছেন, তাহলে আপনার কি আইফোনের প্রতি ভরসা থাকবে? থাকবে না। তো যখন আপনি দেখতেছেন যে এটার পার্টস গুলো অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়, তখনই আপনি তার প্রতি একটা রিলায়েবিলিটি ক্রিয়েট হবে। যেমন একটা অনেক বড় কোম্পানি ছিল মোবাইল ফোন, এটা 2013 সালের দিকে, বর্তমানে সেটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। ওইটার নাম ছিল মাইক্রোম্যাক্স। হ্যাঁ, তারা হচ্ছে ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন বের করছিল তখন। তো তাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে তারা তাদের যেই সিকিউর সোর্স অফ সাপ্লাই সেটা রাখতে পারে নাই। যখন তাদের ফোনগুলোতে প্রবলেম দেখা দিছে, মানুষ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আসছে, ওই ফোনের আর কোনো আতাপাতা নেই। তো দ্যাটস ওয়াই হচ্ছে ওই কোম্পানিটা আস্তে 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 বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়। তার মানে আমার সিকিউর সোর্স অফ সাপ্লাই থাকতে হবে। ইনকাম ট্যাক্স অথরিটি কি? এটা মূলত কি করে? এটা মূলত হচ্ছে যে তারা আপনার থেকে কত টাকা পাবে এটার খোঁজ খবর রাখে, ব্যাস। ইন অর্ডার টু অ্যাসেস দ্য কোম্পানিজ ট্যাক্স লায়াবিলিটি, যাতে করে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা অ্যাসেস করতে পারে। এরপর হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি কি? এমপ্লয়ি অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ গ্রুপস নিড ইনফরমেশন অ্যাবাউট দ্য স্ট্যাবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি অফ দেয়ার এমপ্লয়ি। অর্থাৎ তারা দেখে যে আমার প্রতিষ্ঠান স্টেবল কিনা, আমার প্রতিষ্ঠান প্রফিটেবল কিনা। ধরেন আমার কোম্পানিতে অনেকজন এমপ্লয়ি আছে, ধরেন ওই জায়গায় যারা থাকে তারা চিন্তা করে যে নোবেল প্রফেশনাল একাডেমি কি আগামীতে থাকবে নাকি বিলুপ্ত হয়ে যাবে। যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে এখানে বেশি সময় দেওয়া দরকার নাই, তাহলে সেখানে রোটেশন অফ জব দেখা দিবে। রোটেশন অফ জব মানে কি? চাকরি ছাড়া আর কি, মানে কিছুদিন পর পর মানুষ যাইতে থাকবে, ঠিক আছে, বা এমপ্লয়ি টার্নওভারও বলা যেতে পারে অনেকটা। তো মানে এটা হচ্ছে আপনার মানুষজন দ্রুত চাকরি ছাড়া শুরু করবে যদি দেখে যে এটা সাস্টেনেবল বা প্রফিটেবল না। আর যদি দেখে যে এটা প্রফিটেবল বা সাস্টেনেবল, তাহলে মানুষজন এটার উপর আস্থা রাখবে, আরো নতুন নতুন করে মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড হবে। এখন একটা কোশ্চেন করি, আপনাদের কি মনে হয় ইজ ইট এ সাস্টেনেবল অর্গানাইজেশন? ইয়েস ভাইয়া। মাত্র একজনের নি মনে হয়েছে, দেখি বাকিরা একটু বলেন তো, আওয়াজ দেন, অনেক বক বক করছি। Yes, দাদা, yes, জি ভাইয়া। sustainable organization. ওকে, এবার আসেন একটা মিনিট। এমপ্লয়িজের কথা বললাম। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভাইজার। তাদের কেন ইনফরমেশন দেওয়া যায়? তাদের দরকার হচ্ছে নিড ইনফরমেশন ফর দেয়ার ক্লায়েন্ট অ্যান্ড অডিয়েন্স। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তারা মানুষজনকে সাজেশন দিবে যে ভাই এটা নিয়ে নেন, এটা অনেক ভালো, এই কোম্পানি উপরের দিকে উঠতেছে, এই কোম্পানি নিচের দিকে নামতেছে। তো তারা যে তাদের ক্লায়েন্টদেরকে সাজেশন দিবে, এটার জন্য তাদের ইনফরমেশন দরকার, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভাইজারদের। এরপর হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিস। গভর্নমেন্ট এজেন্সিস এর কি দরকার? তারা ইন্টারেস্টেড ইন দ্য ইফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস। তারা মূলত তাদের রিসোর্সের প্রপার অ্যালোকেশন যেন হয় সেটা নিশ্চিত করে। গভর্নমেন্ট এজেন্সি রিসোর্সের প্রপার অ্যালোকেশন নিশ্চিত করে। তো রিসোর্সের অ্যালোকেশন মানে কি? ধরেন আপনার দেশের মধ্যে বা আমাদের দেশের মধ্যে যা কিছু আছে এগুলা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট হইতে পারে।
আমাদেরকে দেখতে হবে যে এটা যে জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে সবচাইতে বেশি পরিমাণে গ্রেপ করা যায় ওই জায়গাটাতে আমি শুধুমাত্র ইনভেস্ট করব, আদারওয়াইজ করব না। মানে আমাকে কোন জায়গায় ইনভেস্ট করলে আমি ভালো একটা রিটার্ন পাচ্ছি ওই জায়গাগুলোতে আমি শুধুমাত্র ইনভেস্ট করবো, আদারওয়াইজ করব না। ঠিক আছে, এবার চলে আসেন regulatory bodies such as the Financial Reporting Council by FRC, which regulates the financial service industry. তো তার মধ্যে রেগুলেটরি বডিজ কারা আছে? ধরুন এফআরসি আছে, তারপরে আইসিএবি যে আছে, আইসিএবিও রেগুলেটরি বডি, তারপরে বিএসইসি যারা আছে তারাও রেগুলেটরি বডি। তাদেরও ইনফরমেশন দরকার হয় যে এই জিনিসগুলা বা কোম্পানিগুলা আপনার রুলস অ্যান্ড রেগুলেশন বা ল ফলো করতেছে কিনা এটার জন্য। এরপর বলছে some of the stakeholders may have conflicting needs or information needs that are not satisfied by the financial statements. তার মানে কিছু কিছু স্টেকহোল্ডারদের কিছু কনফ্লিক্টিং নিডস থাকে, লাইক ধরেন আমার এই জিনিসটার দরকার নাই, বাট কিছু কিছু স্টেকহোল্ডারদের থাকে। তো কনফ্লিক্টিং কাকে বলে? ধরেন একটা মানুষ এটা চাইতেছে, আরেকটা মানুষ ওইটা চাইতেছে, তখন সেক্ষেত্রে এটাকে বলা হয় কনফ্লিক্টিং নিড, যখন একজনের ইচ্ছার সাথে আরেকজনের ইচ্ছার প্রবলেম করে সেটাই। তো তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে some of the stakeholders may have conflicting needs or information needs that are not satisfied by the financial statements. এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে তথ্যগুলা থাকে অনেক সময় তাদের যে তথ্যের দরকার সবকিছু এখানে অ্যাভেলেবল থাকে না, সবকিছু থাকে না। তো এটার জন্য যে ধরনের তথ্য দরকার ওইগুলা অনেক সময় মিসিং থাকে, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যেগুলো তথ্য থাকে এগুলাকে বলা হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তো এই জিনিসটা আমরা সবসময় আমাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে পাই না। এবার দেখা যাচ্ছে তাহলে যেহেতু আমাদের এটা থাকতেছে না, এটার জন্য আমরা ওই যে গতকালকে এমআই ক্লাসে বলছিলাম যে দুই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, মানে দুই ধরনের অ্যাকাউন্টিং সিস্টেম আছে। একটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, আর একটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, তো এখন কিছু তথ্য আছে যেটা কিনা ভেতরের লোকজনই শুধুমাত্র জানতে পারবে। তো সেই তথ্যটা সরবরাহ করা হয় কোন সিস্টেমের মাধ্যমে? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। আর যে তথ্য কিনা সর্বজনের উদ্দেশ্যে দেওয়া হবে সেই তথ্য সরবরাহ করা কোন সিস্টেমের মাধ্যমে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। এরপর বলছে সাম অফ দ্য স্টেক হোল্ডার্স মে হ্যাভ এটা তো বললাম, ওকে। এবার হচ্ছে ম্যানেজার অফ দ্য বিজনেস নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু হেল্প দ্যাম মেক প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ডিসিশন। তার মানে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যে ম্যানেজাররা যে তথ্যটা ব্যবহার করে এই তথ্যটা মূলত দুইটা কারণে ব্যবহার করে, সেটা হচ্ছে কি প্ল্যান করার জন্য এবং ডিসিশন মেকিং এর জন্য এবং কন্ট্রোল করার জন্য। তাহলে প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। ঠিক আছে, এরপরে বলছে বিজনেস ম্যানেজার ক্যান অবটেন এক্সট্রা ইনফরমেশন থ্রু দ্য কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। তার মানে আপনাকে যদি পরীক্ষায় বলে যে ম্যানেজার এক্সট্রা ইনফরমেশন, প্রাইমারি ইনফরমেশন পায় কিসের মাধ্যমে? উত্তর হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। আর যদি বলে এক্সট্রা ইনফরমেশন পায় কিসের মাধ্যমে, সেটা হবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে প্রাইমারি ইনফরমেশন পাওয়া যায় কিসের মাধ্যমে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মাধ্যমে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। আর এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। শেষ। আমি কিন্তু যে কথাগুলাকে বলতেছি এগুলাই হচ্ছে এমসিকিউ, সো কোনো কিছু মিস গেলে তখন পরবর্তীতে আপনারাই দেখবেন ইস এটা তো পরীক্ষা আসছিল আমি কি করলাম। এবার আসেন ট্যাক্স অথরিটি বা এনবিআর উইল রিসিভ ইনফরমেশন টু মেক ট্যাক্স অ্যাসেসমেন্ট। তো এনবিআর এর ইনফরমেশন দরকার হয় যাতে করে তারা অ্যাসেসমেন্ট করতে পারে ট্যাক্সের। এ ব্যাংক মাইট ডিমান্ড এ ক্যাশ ফ্লো ফরকাস্ট অ্যাজ এ প্রি কন্ডিশন অফ গ্র্যান্টিং ওভারড্রাফট। তার মানে আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনাকে ক্যাশ ফ্লো ফরকাস্ট মানে হচ্ছে পুরোপুরি অনুমান, হ্যাঁ, যে আপনার ভবিষ্যতে এত লাখ টাকা এত কোটি টাকা আসতে পারে, ব্যাংক এটা অনুমান করে। এই অনুমানের উপর ভিত্তি করে আপনাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি দেয় যে হ্যাঁ সে পরবর্তীতে বা আগামীতে এত টাকা আমাকে পরিশোধ করতে পারবে। দ্য IASB ইজ রেসপন্সিবল ফর ইস্যুইং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তার মানে আইএস এবং আইএফআরএস এটার জন্য
কারা রেসপন্সিবল থাকে ইস্যুর জন্য? আইএএসবি রেসপন্সিবল থাকে, ঠিক আছে। এর পরবর্তীতে নন ফর প্রফিট এন্টিটিস। তো আমরা বলছিলাম যে আমাদের যদি আমরা যখন বলি যে এন্টিটি বলি এবং সেক্ষেত্রে যদি বিজনেস বলি, তখন সেক্ষেত্রে এটার মধ্যে অবশ্যই কোন জিনিসটা থাকতে হবে? কোন জিনিসটা বলেন? প্রফিট ধরেন আমি যদি বলি যে বিজনেস এন্টিটি, তাহলে এটার মধ্যে কোন জিনিসটা থাকতে হবে? প্রফিট প্রফিট। দাদা সাউন্ড নাই। প্রফিট থাকতে হবে। কি থাকতে হবে? প্রফিট থাকতে হবে। প্রফিট থাকতে হবে। আমরা একটা কথা বলছিলাম যে কিছু জিনিস ওইটার মধ্যে না থাকলে আমরা ওইটাকে ওইটা বলে কনসিডার করতে পারি না। কালকে আমি আরো একটা উদাহরণ দিছিলাম, সেটা কিসের ছিল বলেন তো? কালকে আমরা যে উদাহরণটা দিছিলাম সেটা কিসের ছিল? সেটা ছিল পার্টনারশিপের। আমরা বলছিলাম যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোন জিনিসটা অবশ্যই উপস্থিত থাকতে হবে? আনলিমিটেড লাইবিলিটি। কি আনলিমিটেড লাইবিলিটি? অন্তত একজনের হলেও থাকতে হবে, বলছি না? আনলিমিটেড লাইবিলিটি যদি কোথাও না থাকে, তার মানে এটাকে আপনি পার্টনারশিপ বলতে পারবেন না। এখানে যদি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপও বলে, তাও একজনের দায় অন্তত আনলিমিটেড, তাই না? বলা আছে লিমিটেড লাইবিলিটি, কিন্তু অন্তত একজনের দায় আনলিমিটেড থাকবে। তো তার মানে মানে যেখানে আনলিমিটেড লাইবিলিটি আছে সেখানে আপনি বলবেন যে এটা পার্টনারশিপ, ওইটা না থাকলে আপনি কোনোভাবেই পার্টনারশিপ বলতে পারবেন না। আবার একইভাবে যেখানে কিনা প্রফিটের সাথে সম্পর্কযুক্ত আছে সেটাকে আপনি বিজনেস বলবেন। যদি প্রফিট যদি না থাকে, তার মানে এটাকে আপনি বিজনেস বলতে পারবেন না। এখন প্রফিটের জায়গায় লস হইতে পারে, কিন্তু মূলত সে ব্যবসাটা করতেছে প্রফিটের কথা মাথায় রেখে। তো লস হয়েছে মানে কি বিজনেস না? অফকোর্স বিজনেস, কারণ তার ইন্টেনশন ছিল কিসের? প্রফিট করার। ওই যে এই বিষয়টা হচ্ছে অনেকটা আমাদের জাজমেন্টাল ইস্যু। কিভাবে? ধরেন আমরা লং টার্ম অ্যাসেট, শর্ট টার্ম অ্যাসেট, লং টার্ম লাইবিলিটি, শর্ট টার্ম লাইবিলিটি, এটার মধ্যে অনেক সময় শেয়ার নিয়ে মানুষের কনফ্লিক্ট হয়। কেন? ধরেন একটা শেয়ার আপনি চিন্তা করছেন যে আপনি এখন কিনবেন, এরপরে 1 মাস পরে আবার বিক্রি করে দিবেন, তখন এই শেয়ারটাকে আপনাকে বলা হবে কি? এটা তখন শর্ট টার্মের অ্যাসেটের মধ্যে পড়ে যাচ্ছে। আবার যখন এই একই শেয়ারকে আপনি যদি চিন্তা করেন যে আমি 5 বছর আমার কাছে রাখবো, এরপরে বিক্রি করব, তখনই সেটা হয়ে যাবে লং টার্ম। তার মানে এটা আপনার চিন্তার ভিত্তিতে এটা লং টার্ম নাকি শর্ট টার্ম ডিপেন্ড করতেছে। আবার একইভাবে আপনি কোনো একটা জিনিস সেটা আপনি ব্যবহারের উদ্দেশ্যে কিনলে তখন সেটা হয়ে যাবে লং টার্ম। আর আপনি যদি সেটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনেন, তাহলে সেটাই হয়ে যাবে ইনভেন্টরি টাইপ, তাই না? তো তার মানে আপনাকে আপনার একই জিনিস, মানে অ্যাকাউন্টিং এ একই জিনিস, সেটা শুধুমাত্র আমার চিন্তার উপর ভিত্তি করে লং টার্ম বা শর্ট টার্ম ডিপেন্ড করবে। এবার আসুন ইথিক্যাল কনসিডারেশন। Ethical consideration should underpin the work of all professional accountants, including those in business who prepare the financial statement and those who set the rules and regulation of financial reporting. মানে ইথিক্যাল কনসিডারেশন সবার জন্য দরকার। যারা ব্যবসা করে তাদের জন্য দরকার, যারা রুলস রেগুলেশন সেট করে তাদের জন্য দরকার। ইফ দিস রিলায়েবিলিটি বিকামস কম্প্রোমাইজড, ধরেন আপনার এখানে একটু আরেকটু মধ্যখানের লাইনটা পড়াই। In order for the work of accountant to continue to be valuable, the financial information that they provide must be perceived as being trustworthy. অর্থাৎ আপনার যে তথ্যগুলো থাকবে এটা অবশ্যই কোনো একটা রিলায়েবল জায়গা থেকে আসতে হবে। If this reliability become compromised, যদি সেই রিলায়েবিলিটিটা ওই তথ্যের মধ্যে না থাকে, the users will no longer depend on the information and the value of the profession will be damaged. তার মানে যদি ইউজাররা এটার উপরে তখন আর বিশ্বাস করতে পারবে না এবং আমাদের যে প্রফেশনাল ভ্যালুটা আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। By adhering to a code of conduct and ethical behavior, accountants can maintain public confidence দ্য প্রফেশন। তার মানে হচ্ছে পাবলিক কনফিডেন্স পর্যন্ত হলে হবে, আর দরকার নেই। তো এখানে হচ্ছে যে আমরা যদি আমাদের ইথিক্যাল বিহেভিয়ারটাকে মেনে চলি, তাহলে আমরা পাবলিক কনফিডেন্সটাকে মেনটেন করতে পারবো, মানে মানুষজন আমাদের উপরে ট্রাস্ট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এবার আসেন দ্য রেগুলেশন অফ অ্যাকাউন্টিং। Financial statements are regulated by legislation, application of judgment using established accounting concept, accounting and financial reporting standards, generally accepted accounting principles, and the need of fair presentation, যেটাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বলে। এই সব কিছু হচ্ছে আপনার এখানে আসতে পারে। দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর রেগুলেটেড বাই ড্যাশ। তো এতে থাকলো মানে লেজিসলেশন থাকলো, অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন অফ জাজমেন্ট থাকলো বিতে,
টিতে থাকলো এস্টাবলিশড অ্যাকাউন্টিং কনসেপ্ট, ডিতে থাকলো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ইতে থাকলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এফ এ থাকলো দ্য নিড ফর ফেয়ার প্রেজেন্টেশন বা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, সব থাকলো। তো তার মানে এই যে আপনার এই বিষয়গুলো সবগুলো থাকতেছে, এখন অপশনে থাকতে পারে এভাবে এ বি সি, এ সি ডি, বি সি ডি, অ্যাবাবল, এরকম করে থাকতে পারে। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো এখানে আছে। ডিটেলস আমরা একটু পরে সব বলতেছি। আসেন, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এটা বেসিক্যালি এখন প্রিন্সিপালস নামে আছে, বাট প্রিন্সিপালস যখন বলে তখন সেটা ইউএস গ্যাপের মর্যাদা পায়, ইউএস গ্যাপ যেটাকে বলা হয়। আর এখানে বেসিক্যালি আপনারা যারা পূর্বের বইগুলো পড়ছেন সেখানে দেখবেন এখানে ছিল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। তো এখানে বেসিক্যালি প্রিন্সিপালস না হয়ে প্র্যাকটিস হবে, ঠিক আছে? প্রিন্সিপালস না হয়ে কি হবে? প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হবে। ওকে, তো এই যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং অর্থে কিছু বলবেন? না। আচ্ছা, তো গ্যাপ রুলস ডিরাইভ ফ্রম, তাহলে গ্যাপ গুলা কোত্থেকে আসে? দ্য কোম্পানিজ অ্যাক্ট থেকে আসে, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড থেকে আসে, স্টক এক্সচেঞ্জ অ্যান্ড লিস্টিং রিকোয়ারমেন্ট থেকে আসে, লোকাল কাস্টম অ্যান্ড প্র্যাকটিস থেকে আসে। তার মানে এই চারটা জিনিসের সমন্বয়ে গ্যাপ আসে। তার মানে আমি যদি বলি গ্যাপ কিভাবে হয়, প্রত্যেকটা দেশের নিজস্ব গ্যাপ থাকে, যেই দেশে যেটা প্রচলিত ওই দেশের ওই জিনিসটাকে গ্যাপ বলে, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। জি। এবার হচ্ছে আইন কানুন সংক্রান্ত বিষয়। তো লিমিটেড লাইবিলিটি কোম্পানিজ আর রিকোয়ার্ড বাই দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। তাহলে লিমিটেড লাইবিলিটি কোম্পানি মূলত কোম্পানিজ অ্যাক্ট 1994 দ্বারা পরিচালিত হয় আর কি, টু প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়ালি, এবং এটা অনুসারে অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় এবং জনগণের উদ্দেশ্যে সেটা পাবলিশ করা হয়, বা হচ্ছে যারা শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে পাবলিশ করা হয়। এটা তো ভিতরে রাখি দেয় না, মানুষকে প্রকাশ করে। Their form and content are regulated by legislation but must comply with accepted accounting and financial reporting standard. অর্থাৎ যেটা কিনা আইন দ্বারা পরিচালিত, তবে সেটা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডকে মেনে চলে। ফর লিমিটেড লাইবিলিটি কোম্পানিজ দিস মিনস কমপ্লায়েন্স উইথ আইএফআরএস স্ট্যান্ডার্ড। তার মানে আপনাকে শুধুমাত্র কোম্পানিজ অ্যাক্টের সাথেই মিল রাখবেন বিষয়টা এমন না, আপনাকে আইএস আইএফআরএস মেনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরুন আপনার কোনো না কোনো কারণে কোম্পানি, আমাদের কোম্পানিজ অ্যাক্ট কত? 1994। এখন ধরেন আপনার 1994-এ বলা হয়েছে একটা কথা আর আইএফআরএস এ বলা হয়েছে আরেকটা কথা, দুইটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে বা কনফ্লিক্ট হচ্ছে এখানে। তাহলে আপনি কোনটাকে ফলো করবেন? লোকাল ল, লোকাল মানে 1994-কে আমি ফলো করব যদি দুইটার মধ্যে কন্ট্রাডিক্ট করে। দুইটার মধ্যে যদি ভেজাল হয়, কনফ্লিক্ট হয়, তখন সেই ক্ষেত্রে আমি আমার লোকাল যেটা সেটাকে ফলো করব, ইন্টারন্যাশনালকে করব না। এবং ইন্টারন্যাশনালে কথা বলা আছে যে আপনার লোকাল লকে ফলো করতে হবে, কিন্তু লোকাল লকে সাজেশন করা হয়েছে বা সাজেস্ট করা হয়েছে যাতে করে তারা তাদের লোকাল লটাকে ইন্টারন্যাশনাল ল এর সাথে মিল করে করে, ঠিক আছে? কিন্তু এখন যদি দুইটার একটা একটার সাথে কনফ্লিক্ট হয় তখন সেক্ষেত্রে আমি লোকালটাকে প্রায়োরিটি দিব। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। Professional judgment is applied by accountants based on their interpretation of a scenario which can lead to subjectivity in accounting. তার মানে কি, আমরা অনেক সময় আমাদের এখানে আমরা অনেক কিছু জাজমেন্ট ইউজ করে করি। কিভাবে? ধরেন আমরা যখন ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন করি সেখানে আমাদের একটা জিনিস খুবই জানার দরকার, সেটা হচ্ছে এস্টিমেটেড ইউজফুল লাইফ, ঠিক কিনা? জি ভাইয়া। এখন আপনি বলতেছেন একটা ল্যাপটপ কিনলেন, হ্যাঁ, আর বলতেছেন যে আমি আমার এই ল্যাপটপটা 5 বছর যাবত ব্যবহার করব। এখন আরেকজন বলতেছে 3 বছর যাবত, আরেকজন বলতেছে 2 বছর যাবত। আপনি কি তাই নিয়ে মারামারি করবেন? বা যে না, ও বলছে 5 বছর 5 বছরে দিতে হবে, এ বলছে 3 বছর 3 বছরে দিতে হবে, তাই না? এটাতেই কোনো ধরা বাঁধা নিয়ম আছে যে এটা 5 বছর, একটা ল্যাপটপ মানে 5 বছর বলা আছে?
না, বলা নাই তো, তাই না? না। এখন এই যে আপনার একটা ল্যাপটপ 5 বছরেও হইতে পারে, 3 বছরও হইতে পারে, এটা আমার খুশি, আমার ইচ্ছা মতো। এখানে তো বলাই আছে যে এস্টিমেটেড, তার মানে আমি যেটাকে অনুমান করতেছি সেটা। তো তার মানে এখানে আমরা এরকম অনেক কিছু আছে যেটার মধ্যে জাজমেন্ট ইউজ করি, যে এত বছরও হইতে পারে, অত বছরও হইতে পারে, আমার ইচ্ছা, আমি যত লিখবো তত শেষ। এখন এটা ছাড়াও আরো কি হইতে পারে, যেমন ধরেন আমরা একটা কথা পড়ে আসছিলাম ছোটবেলা থেকে, যারা গ্রাজুয়েট মানে হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখায় ছিলেন, নবম দশম থেকে ইন্টারে অনার্সে, তো তারা দেখছেন একটা জিনিস পড়ে আসছি, সেটাকে বাংলায় বলতো অনাদায়ী পাওনা, আর ইংরেজিতে বলে ইরিকভারেবল ডেপ্ট। ঠিক আছে? এখন ধরেন এই যে অনাদায়ী পাওনা জিনিসটা কি, এটা হচ্ছে যে দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না যতটুকু, তাই না? এটাই তো। জি ভাইয়া। এখন এই যে দেনাদারের কাছ থেকে তো কতটুকু পাওয়া যাবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমরা যে এটার জন্য প্রভিশন ক্রিয়েট করি, যে আমি দেনাদারের কাছ থেকে ধরে নেওয়া হলে এত টাকা পাবো না, এটা কি দেনাদার আপনারা বলে দিছে? না, না, এটা এটা আপনি আপনার অনুমানের উপরে করছেন, তাই না? তো এগুলো জি হচ্ছে কি জাজমেন্টের অন্তর্গত। আবার ধরেন আপনি একটা অনেক বড় টাইপের স্ট্যাপলার কিনছেন, যেটা দিয়ে পুরো এক রিম কাগজ মানে ধরেন স্ট্যাপল করা যায়, বা টাকার বান্ডিল স্ট্যাপল করা যায়। আবার আপনি ছোট্ট একটা স্ট্যাপলার কিনছেন, যেটা দিয়ে ধরেন 20টা কাগজে ঢুকাইয়া স্ট্যাপলার করতে পারবেন। এখন আপনি যেটা এক রিম কাগজ একসাথে স্ট্যাপলার করা যায়, ওইটার আপনি যদি অ্যাসেটে না ধরে এক্সপেন্সে ধরেন, কেউ কিছু বলতে পারবে? না, এটা আপনার ইচ্ছা, আপনি ধরে নেবেন এটা পুরো কস্টে চার্জ করে দিছেন, আপনি যথোপযুক্ত কারণ দেখিয়ে ডিসক্লোজার দিয়ে দিবেন। কিংবা আপনি যদি আবার ওই ছোট স্টেপলার যেটা, ওইটারও যদি অ্যাসেট ধরেন, তাহলেও কোনো সমস্যা আছে? নাই। আপনি বলবেন যে আমার এটা আমি 5 বছর যাবত ব্যবহার করতে পারবো, 10 বছর ব্যবহার করতে পারবো, আমি কেন এটাকে এক্সপেন্স দেখাবো? তো এই যে জিনিসটা, এটা আপনি এক্সপেন্সে চার্জ করবেন নাকি অ্যাসেটে দেখাবেন, এটা আপনার জাজমেন্টের উপর ডিপেন্ড করতেছে না? জি ওকে, তার মানে আমরা জাজমেন্ট কোন কোন বিষয় হইতে পারে এটা সংক্ষিপ্ত কিছু উদাহরণ জানলাম। এবার আসেন ইন 2021, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, the ISB announced the formation of International Sustainability Standard Board, which formally recognized the need for companies to disclose sustainability related non-financial information alongside their financial statement। তার মানে 2021-এ ISB অ্যানাউন্স করছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি এমন কোনো বিষয় থাকে যেটা নন ফাইন্যান্সিয়াল, তবে সেটা সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে, সেটাও ডিসক্লোজ করার কথা বলা হয়েছে। তাইলে যেমন উদাহরণ কি হতে পারে, ওই যে একটা কথা আমি বলছি না, যে ধরেন নোবেল প্রফেশনাল একাডেমির নোবেল স্যারের সাথে কোনো একজন বিখ্যাত ব্যক্তির মেয়ের বিয়ে হয়ে গেছে, এটা কি সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে নাকি পড়ে না? পড়বে ভাইয়া। পড়ে। এটা কি এই যে সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট পড়তেছে, এই যে বিয়ে হওয়াটা কি ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজাকশন হয়েছে? না, নন ফাইন্যান্সিয়াল হইলো এটা। না, এটা তো বিয়ে হয়েছে, কিন্তু তাও এটা সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে। তো যদি সেটা হয়, সাস্টেনেবিলিটি কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তো দ্যাট মিনস এই জিনিসটাও আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজার দিতে হবে। এটা কবে বলা হয়েছে? 2021 সালে। 2021 সালে। আমার কথাগুলা কি বোঝা যায়? আচ্ছা, আমরা একটু যদি কোনো কিছু না বুঝে থাকি, তাহলে আমরা নিজ থেকে একটু জানাবো যে ভাইয়া বোঝা যাচ্ছে না, আবার একটু বলেন। কারণ আপনি কথা বললে এখানে কোনো প্রবলেম নাই, আপনি আপনার কথা বলতে পারেন, আপনার সেই মত প্রকাশের অধিকার আছে, জানার অধিকার আছে। এটা আপনি গেস্ট হিসেবে আসেন আর পেড মেম্বার হিসেবে আসেন, যাই হোক না কেন। ওকে, তো আজকে 2.4 এখানে পর্যন্ত আসছি। এখন আরো একটু পড়বো ভাবতেছি, তাও বুঝতেছি না কি করব। একটু আপনাদের থেকে ওপিনিয়ন চাচ্ছি, কারণ রোজার সময় আমরা একটু আস্তে ধীরে যাব। রোজার পরে ক্লাস হবে 1.5 ঘন্টা করে। আর তখন পেড গ্রুপ, রোজার পরে না, আমরা 16 তারিখ থেকেই খুব সম্ভবত, বা তার একটু আগে 12 তারিখ থেকে আমরা হয়তো পেড গ্রুপ খুলে ফেলবো। তো তখন থেকে হচ্ছে পেড গ্রুপে ক্লাস লিঙ্ক দেওয়া হবে। তো আমরা একটু দেখতে যাচ্ছি আমাদের সাথে কারা কারা এখনো পেমেন্ট করি নাই কিন্তু আমরা থাকতে চাচ্ছি, তারা একটু হ্যান্ড রেজ করেন তো অ্যাকাউন্টিং এ। কারা কারা পে করি নাই কিন্তু থাকতে চাচ্ছি, তারা একটু হ্যান্ড রেজ করি। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আমরা কারা এখনো পেমেন্ট করি নাই কিন্তু আমরা অ্যাকাউন্টিং এ থাকতে চাচ্ছি? যাক, ভালো, অনেক ভালো সংখ্যক আছে। সো এক্ষেত্রে আপনারা যদি চান থাকতে পারেন। আমাদের ক্লাস সংখ্যা হবে মিনিমাম 24টা, এবং ওই ক্লাসে প্রথমে আপনাদেরকে ম্যানুয়াল শেষ করানো হবে,
এরপরে প্রয়োজনে আইসিএডব্লিউ ধরা হবে। আর সেটা যদি না হয় আমাদের নিজস্ব বই থাকবে, ওই বইয়ের পুরোটা আপাদমস্তক সলিউশন করে দেওয়া হবে, যাতে করে আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে আপনার ক্লাস মানে পরীক্ষায় বসতে পারেন এবং এক চান্সে পাস করে আসতে পারেন। আর আমি বিশ্বাস করি যে সিএ তে আমরা দুইটা কারণে পড়ালেখা করতে আসি, একটা হচ্ছে জানার জন্য, একটা হচ্ছে পাসের জন্য। বোথ অফ দ্যাম আর নেসেসারি। আপনি যদি শুধু জানেন কিন্তু পাস না করেন, ইট উইল বি এ গুড ফর নাথিং। লাইক বিষয়টা এমন হবে যে আপনি কোথাও যাচ্ছেন কিন্তু আপনাকে ওইভাবে ভ্যালু দিচ্ছে না, এই গেল। আবার আপনার দেখা গেছে আপনি পাস করে ফেলছেন কিন্তু আপনি কাজ পারেন না বা ভিতরের জিনিসপত্র জানেন না, কিন্তু পাস করে ফেলছেন, তাহলে এটাও আপনার জন্য একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে আপনাকে দুটো জিনিসের ব্যালেন্স রাখতে হলে সবকিছুকে ভেঙে ভেঙে কোনটার ভিতরে কি আছে, এটার ভিতরে কি বুঝাইছে, কি থাকতে পারে, এগুলো বুঝে শুনে পড়তে হবে। তাহলে আপনি পাস অ্যাজ ওয়েল অ্যাজ কাজ দুইটাতেই সাকসেসফুল হবেন। তা আমাদের আজকে রাতে এই লিঙ্কে বিজনেস ফাইন্যান্স ক্লাস হবে, অর্থাৎ বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স, নাকি বিজনেস ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি, হোয়াট এভার ইট ইজ। তো আপনাদের ওই ক্লাসটা হবে আজকে রাতের কয়টা বাজে? 10টায় 10:15-তে। তো 15তে। আমরা 10:15-তে যাদের এই মাত্র যে লিঙ্কটাতে ঢুকছি, ওই লিঙ্কটা চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন, তাহলে আগামীতে 10:15 বাজে আবার এই লিঙ্কে ঢুকতে পারবেন। আর যারা যারা আমাদের সাথে থাকতে ইন্টারেস্টেড তারা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যারা ক্লাস করবেন তাদের সাথে রাতের বেলা দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। কারো যদি কোনো কথা জানার থাকে জানতে পারেন, আদারওয়াইজ আমরা ডিসকন্টিনিউ করবো। আমি রেকর্ডটা অফ করছি।